তাহলে গত ক্লাসে আমরা শুধু সেল মেমব্রেন পড়িয়েছি, এই তো? আজকে আমরা পড়াবো একটু এগ্রেসিভলি, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া পড়াবো, নিউক্লিয়াস, ডিএনএ অ্যান্ড আরএনএ, সেল ডিভিশন। ঠিক আছে, এই চারটা দেখে আমরা শেষ করতে পারি কিনা? আচ্ছা, আজকে লেকচার 7। আস্তে আস্তে ভুলে যাবেন যে কত লেকচার। ঠিক আছে, লেকচার যে কতগুলো হবে কে জানে শেষ পর্যন্ত। তো তখন আমরা ওই যে গ্রুপে যা থাকবে ওটা দেখে দেখে ঠিক করতে হবে তখন। ঠিক আছে, লেকচার 7 আজকে আমরা এই অংশগুলো আলোচনা করার চেষ্টা করব। দেখেন এগুলোতে কি থাকবে, দুইটা ভাবে থাকতে পারে, শর্ট নোট আকারেও থাকতে পারে, অথবা ডাইরেক্টলি বলতে পারে কি যে ডিফাইন মাইটোকন্ড্রিয়া, রাইট ডাউন দ্য স্ট্রাকচার এন্ড ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া। ডিফাইন নিউক্লিয়াস, রাইট ডাউন দ্য স্ট্রাকচার এন্ড ফাংশন অফ নিউক্লিয়াস। হোয়াট ইজ ডিএনএ এন্ড আরএনএ। ঠিক আছে, তারপরে আসতে পারে সেল ডিভিশন কাকে বলে, ডিফাইন সেল ডিভিশন, ক্লাসিফাই ইট। এইভাবে প্রশ্নগুলো আসতে পারে। তাহলে আমরা মাইটোকন্ড্রিয়া থেকে শুরু করি। অলমোস্ট আমরা পড়েছি মাইটোকন্ড্রিয়া কি জিনিস, পাওয়ার হাউস অফ দ্য সেল, তাই না? পাওয়ার হাউস। মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল। এতটুকু ক্লিয়ার কিনা? এখন কথা হচ্ছে পাওয়ার হাউস মানে কি, যে এটিপি তৈরি করতে পারে, তাই না ম্যাডাম? এটিপি মানে কি? হোয়াট ইজ এটিপি? এনার্জি কারেন্সি অফ দ্য বডি, তাই না? অথবা কি অ্যাডেনোসিন ট্রাইফসফেট। টোটাল নামটা কি? অ্যাডেনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে, এই এডিপিটা যখন ভাঙে তখন তৈরি হয় এডিপি। এডিপি মানে কি? ওই ট্রাইয়ের জায়গায় কি হবে? ডাই, অ্যাডিনোসিন ডাইফসফেট। এটা যদি ভাঙে তৈরি হয় এএমপি, মানে কি? অ্যাডিনোসিন মনোফসফেট। শুধু চেঞ্জ কোথায়? এপি এপি ঠিক থাকবে, এডি এএম এখানে চেঞ্জ। ঠিক আছে, পারবেন না? তাহলে যদি বলি অ্যাডিনোসিন ডাইফসফেট, তাহলে এটিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট, এডিপি, অ্যাডিনোসিন মনোফসফেট, এএমপি। এই ফসফেটের উপরই শক্তি ডিপেন্ড করতেছে। ফসফেট বন্ডিং যখন ভেঙে যায় অনেকগুলো শক্তি রিলিজ হয়, এই শক্তি থেকে আমরা কি কাজ করি। তাহলে ফসফেট বন্ডিং যখন তৈরি হয় কিছু শক্তি ওখানে জমা হয়, ভেঙে গেলে এই শক্তিটা রিলিজ হয়ে যায়, যেটাতে আমরা কি করি? কাজ করি। তাহলে এটিপি ভেঙে কি তৈরি হয়? এডিপি। তারপরে শক্তি কমে গেল না? এডিপি ভেঙে কি তৈরি হয়? এএমপি। এএমপি মানে কি? আর একটা ফসফেট আছে, এটা ভাঙলে এই স্ট্রাকচারই কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই এএমপিটা কোথায় যাবে? মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়া আবারও কি করবে? এই এএমপিকে কিসে কনভার্ট করে দিবে? এটিপিতে কনভার্ট করে দিবে। এটিপি মানে হচ্ছে কি? শক্তি। আবার এডিপি ইউজ হবে, এডিপি তৈরি হবে, এএমপি তৈরি হবে, আবারও এটা কি? মাইটোকন্ড্রিয়াতে চলে যাবে। মানে এখান থেকে শুরু হয়ে ওখান থেকে শুরু হবে। আলটিমেট মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করবে, আমার বডি তৈরি করবে এএমপি। কারণ বডি কি এনার্জিটা ব্যবহার করবে না? তাহলে আমরা পড়ি মাইটোকন্ড্রিয়া কি কি পড়বো এখানে? মাইটোকন্ড্রিয়া কি, গঠন, কাজ, এই তিনটা জিনিস আমরা পড়বো। তাহলে প্রথমে আমরা পড়ি মাইটোকন্ড্রিয়া কি। মাইটোকন্ড্রিয়া কি সহজভাবে বলতে হবে, কোনো কঠিনতা নাই। কারণ কি, আপনি এমনভাবে মুখস্থ করলে চলবে না যে আপনি মুখস্থ করতেছেন এখন একদম পরীক্ষা পর্যন্ত দিতে পারলেন, বাট পরীক্ষার পরে যে আর মনে নাই। এটা আপনাকে লাইফ টাইম মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে মাইটোকন্ড্রিয়াকে আমরা কি শিখবো? যে কোষের যে অংশ কি তৈরি করে? শক্তি তৈরি করে, তাকে মাইটোকন্ড্রিয়া বলে। অথবা মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল, অথবা মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার জেনারেটিং ইউনিট ইন সেল। সেলের ভিতরে পাওয়ার জেনারেটিং ইউনিটটাকে আমরা কি বলতেছি? মাইটোকন্ড্রিয়া বলতেছি। ঠিক আছে, একটা সেলে কতগুলো মাইটোকন্ড্রিয়া থাকে কে বলতে পারবেন? দেখেন মাইটোকন্ড্রিয়া কি শক্তির উপরে ডিপেন্ড করতেছে না? মাইটোকন্ড্রিয়া দিয়ে আমরা কি করতেছি? বিভিন্ন মানে শক্তিটা সাপ্লাই আসতেছে। তাহলে এক এক কোষের মাইটোকন্ড্রিয়া কি এক এক রকম থাকবে। ঠিক আছে, কোনো কোনো কোষের শক্তি অনেক বেশি দরকার, যেমন কার্ডিয়াক মাসেলে শক্তি অনেক বেশি দরকার না? কার্ডিয়াক মাসেলে যে পরিমাণ শক্তি দরকার আমার কি অন্য মাসেল লিভারে এই পরিমাণ শক্তি দরকার?
তাহলে কার্ডিয়াক মাসেল সবসময় কন্ট্রাকশন রিল্যাক্সেশন করতেছে, ওইখানে কি মাইটোকন্ড্রিয়ার সংখ্যাও বেশি থাকবে। ঠিক আছে, আবার দেখেন আমাদের স্কেলিটাল মাসেল এখানে আরও বেশি থাকবে, আর এখানে শক্তিটাকে অনেক বেশি লাগতেছে না। তাহলে নর্মালি একটা কোষে 300 থেকে 400 মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। ঠিক আছে, শক্তির উপর ডিপেন্ড করে এটা বাড়তেও পারে, এটা কমতেও পারে। ঠিক আছে, 300 থেকে 400 মাইটোকন্ড্রিয়া নর্মালি থাকতে পারে একটা কোষে। এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে আমাদের এই কি অংশটুকু শেষ না? আরেকটা বিষয় মনে রাখতে হবে, মাইটোকন্ড্রিয়াগুলো কি সেলফ রেপ্লিকেটিং। কি সেলফ সেলফ রেপ্লিকেটিং। সেলফ রেপ্লিকেটিং মানে কি নিজে নিজে সংখ্যা বৃদ্ধি করতে পারে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে নিজস্ব ডিএনএ এবং আরএনএ সিস্টেম আছে। তাহলে মাইটোকন্ড্রিয়া নিজের ডিএনএ এবং আরএনএ সিস্টেমের মাধ্যমে কি সেলফ রেপ্লিকেটিং মানে কি যখনই বডির প্রয়োজন হবে সে 2টা থেকে 4টা 4টা থেকে 8টা কি নিজে নিজে সংখ্যা বাড়াতে পারবে, কিন্তু অন্য কোষের অংশগুলোকে এটা পারে না। ক্লিয়ার কিনা? তাহলে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে কয়টা কথা। মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার জেনারেটিং ইউনিট বা পাওয়ার হাউস। এটা কি মাইটোকন্ড্রিয়া নিজস্ব ডিএনএ আরএনএ আছে। 3 নাম্বার কি সেলফ রেপ্লিকেটিং। 4 নাম্বার কি এটা কি করে একটা কোষে 300 থেকে 400 মতো কি মাইটোকন্ড্রিয়া থাকে। হ্যাঁ, এই যে আপনি হাত লাগালেন না, দেখেন আমরা কিন্তু কিডনি লাগাচ্ছি না, তাহলে কিডনির একটা শক্তির অ্যামাউন্ট লাগবে, আমার হাতে কি আরেকটা লাগবে। আমি ডান হাতের চেয়ে বাম হাতে কি কম কাজ করি না, তাহলে ডান হাতের কোষগুলোতে বাম হাতের কোষগুলোর চেয়ে কি মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি থাকতেই পারে। এবার আসেন গঠন। মাইটোকন্ড্রিয়ার গঠনে যদি আমরা যাই, তাহলে মাইটোকন্ড্রিয়ার একটা চিত্র আমরা এখানে একটা নরমালি এঁকে দিই। ওকে, এটা একটা মাইটোকন্ড্রিয়া। দেখেন মাইটোকন্ড্রিয়াল চিত্র আঁকতে আমাদের দুইটা জিনিস চিন্তা করতে হবে। এক নম্বর হচ্ছে মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। 2 নম্বর হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। ঠিক আছে, এই দুটো জিনিস আমরা মনে রাখবো। হ্যাঁ, গঠন। ঠিক আছে, গঠন মানে চিত্র, সহজ কথা। যখনই কোনো গঠন দিবেন চেষ্টা করবেন কি চিত্রটা দিয়ে দেওয়ার জন্য। ওকে, তাহলে দেখেন মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ক্ষেত্রে মনে রাখতে হবে মাইটোকন্ড্রিয়ার 2টা মেমব্রেন আছে। এই যে একটা মেমব্রেন, এই যে কি একটা মেমব্রেন। একটা হচ্ছে আউটার, আরেকটা কি ইনার, তাই না? মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে 2 ধরনের মেমব্রেন আছে, একটা হচ্ছে আউটার মেমব্রেন, একটা হচ্ছে কি ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। ঠিক আছে, আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ভিতরে কি এই মাইটোকন্ড্রিয়াল ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ভিতর কি থাকে, এই মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সগুলো থাকে। ওকে, এবার মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের ভিতর কি থাকে। মাইটোকন্ড্রিয়ার ভিতর কি হয়, বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়। বডিতে যে বিক্রিয়াগুলো হয় এই বিক্রিয়াগুলো কিন্তু রাসায়নিক না, এগুলো কি বায়োকেমিক্যাল। ঠিক আছে, তার মানে কি এই বিক্রিয়াগুলো অনুষ্ঠিত হয় এনজাইম দিয়ে। কি দিয়ে? এনজাইম দিয়ে। যেহেতু মাইটোকন্ড্রিয়াতে এই কাজটা হচ্ছে, গ্লুকোজ ভাঙতেছে, বিভিন্ন ধরনের এনজাইম থাকে এখানে। কি থাকে? এনজাইম। এনজাইমকে সাহায্য করার জন্য কি থাকে? কোএনজাইম। আর থাকে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এন্ড আরএনএ। তাহলে মাইটোকন্ড্রিয়ার গঠন যখন আমরা করব, দুইটা জিনিস আমরা ফোকাস করব, চিত্রটা দিয়ে বলবো মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কি আউটার লেয়ার, ইনার লেয়ার। মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের ভিতর কি থাকে? এনজাইম, কোএনজাইম এবং মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এবং আরএনএ। স্বাভাবিক, বইতে থাকবে না কেন? বই আছে না? বললাম ওটা আছে স্যার। এই যে দেখেন মাইটোকন্ড্রিয়া, ইট ইজ কল্ড দা, আচ্ছা বই তো আমার কাছে আছে। ওকে, দেখেন কি বলছে, ইট ইজ কল্ড দা পাওয়ার হাউস অফ দ্য সেল। মাইটোকন্ড্রিয়া নিজস্ব ডিএনএ আরএনএ থাকা, এরা কি শক্তির চাহিদা মেটানোর জন্য নিজে নিজে সংখ্যা বৃদ্ধি করতে পারে। মাইটোকন্ড্রিয়া হলো সেলফ রেপ্লিকেটিং। মাইটোকন্ড্রিয়া হলো কি সেলফ রেপ্লিকেটিং। মাইটোকন্ড্রিয়ার গঠন, মাইটোকন্ড্রিয়া কি কনসিস্ট, কি কি জিনিস দিয়ে গঠিত। একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, আরেকটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনটা কি 2টা লেয়ার আছে। কি কি লেয়ার? আউটার লেয়ার, ইনার লেয়ার। মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স ইট ইজ ফুল অফ, এটার ভিতরে কি থাকে? ভেরিয়াস টাইপ অফ এনজাইম। আমরা যেটা বললাম এনজাইম থাকে, তারপরে কি সেভারাল কোএনজাইম থাকে। এরপরে কি আছে? মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এবং আরএনএ, তাই না? আমরা যা যা বলছি ঠিক এখানে কি ওই জিনিসগুলো দিয়ে দেওয়া আছে।
ঠিক আছে, এরপরে কি কাজ, মাইটোকন্ড্রিয়ার কাজ কি এটা তো আমরা পারি, এটিপি তৈরি করা। এই একটা কাজই মুখস্থ করবে না, অন্য কাজ দরকার নাই। মাইটোকন্ড্রিয়ার কাজ কি, এটিপি তৈরি করা। তাহলে মাইটোকন্ড্রিয়ার ছোট্ট একটা কোশ্চেন, ঠিক আছে, বাট যদি 2 মার্কসের জন্য আসে সুন্দর করে দিতে হবে। আচ্ছা, মাইটোকন্ড্রিয়ার পর আমরা পড়ব নিউক্লিয়াস। নিউক্লিয়াস এরও আমরা কি পড়ব, নিউক্লিয়াস কি, এর গঠন, এর কাজ। ওকে, নিউক্লিয়াস কি, নিউক্লিয়াসের গঠন এবং নিউক্লিয়াসের কাজ। কিছু বললেন? আচ্ছা, নিউক্লিয়াস কি আমরা অলমোস্ট জানি না এখন। নিউক্লিয়াস কি স্যার বলেন? কন্ট্রোল সেন্টার, শুধু সেন্টার না, হ্যাঁ, কন্ট্রোল সেন্টার অফ দ্য সেল। রাইবোজোমের কাজ কি? হোয়াট ইজ দ্য ফাংশন বা আইডেন্টিক্যাল নেম অফ রাইবোজোম? ম্যাডাম আপনি বলেন, হোয়াট ইজ দ্য আইডেন্টিক্যাল ফাংশন অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? পড়তে হবে ম্যাডাম, এত কষ্ট করে আসেন যদি না পড়েন। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাদি বলেন, হোয়াট ইজ দ্য আইডেন্টিক্যাল নেম অফ লাইসোজোম? প্রোটেক্টর অফ দ্য সেল, ভেরি গুড। আপনি বলেন স্যার, হোয়াট ইজ দ্য আইডেন্টিক্যাল নেম অফ গলজি বডি? মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মোটরসাইকেলের সাথে সাথে সব ঘুরতেছে। ম্যাডাম আপনি বলেন, হোয়াট ইজ দ্য আইডেন্টিক্যাল নেম অফ সেল মেমব্রেন? বাউন্ডারি অফ দ্য সেল। হোয়াট ইজ দ্য ফাংশন অফ সেল মেমব্রেন? কাজ বলেন, কাজ, সেল মেমব্রেনের কাজ কি? সাইট হিসেবে কাজ করে। ম্যাডাম আপনি বলেন, হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ সেল মেমব্রেন? সেল মেমব্রেনের কম্পোজিশন কি? স্যার বলেন, হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ সেল মেমব্রেন? উপাদান, কম্পোজিশন মানে উপাদান। বাংলায় কোশ্চেন থাকবে না, সব কোশ্চেন ইংরেজিতে থাকবে। আপনি বাংলায় অ্যানসার করতে পারেন। প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট। লিপিড কি কি থাকে? লিপিড, ফসফোলিপিড, কোলেস্টেরল, কোলেস্টেরল, তিন ধরনের কোলেস্টেরল, আদা লিপিড। আদা লিপিড। আপনি বলেন, হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ সেল মেমব্রেন? সেল মেমব্রেনের স্ট্রাকচার কি কি? গঠন, গঠন, সেল মেমব্রেনের গঠন কি? বাই লেয়ার। প্রথমে হচ্ছে লিপিড বাই লেয়ার। আচ্ছা, মেমব্রেন প্রোটিন কি কি থাকে? আর লিপিড বাই লেয়ারে কি কি লেয়ার থাকে? হাইড্রোফিলিক লেয়ার কাকে বলে? যে সকল লেয়ার দিয়ে জল প্রবেশ করে, পানি যেতে পারে, হাইড্রোফোবিক যেগুলোতে তেল তেল জাতীয় জিনিস তেলের ভিতরে। ওকে, গুড, ভেরি গুড। আপনি বলেন স্যার। ফোবিয়া আমরা বলি না, তেলাপোকা ফোবিয়া, স্পাইডার ফোবিয়া। স্যার আপনি বলেন, বলেন যে প্রোটোপ্লাজম কাকে বলে? প্রোটোপ্লাজম পারবেন? আচ্ছা বলেন, হাউ মেনি টাইপ অফ সেল? সেল কত প্রকার? কি কি? কোষ, একটা হচ্ছে জরম কোষ, আর একটা হচ্ছে আপনি বলেন তো স্যার, সেল কত প্রকার?
দেখেন প্রতিদিন কিন্তু আপনাকে ধরার মতো পড়া বাড়তেছে, তাই না? বাট আপনি কিন্তু পড়তেছেন কম। কি কিসের উপর ভিত্তি করে সেল ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক? নিউক্লিয়াসের উপর ভিত্তি করে, তাই না? আচ্ছা, ইউক্যারিওটিক সেল কাকে বলে? আদিকোষ তো প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক সেল কাকে বলে? ম্যাডাম বলেন, হোয়াট ইজ প্রোটোপ্লাজম? আপনি বলেন, আমাদের যে সাইটোপ্লাজম আছে, তাই না? সাইটোপ্লাজমের অর্গানেলসগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে মেমব্রেনাস আর একটা হচ্ছে ইনক্লুশন আর একটা হচ্ছে অর্গানেলস, তাই না? সাইটোপ্লাজমের অর্গানেলসগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি, মেমব্রেনাস আর নন মেমব্রেনাস। আপনি আমাকে 3টা মেমব্রেনাস অর্গানেলসের নাম বলেন যার চারপাশে মেমব্রেন আছে। রাইবোসোম। রাইবোসোমের চারপাশে মেমব্রেন আছে না, তাহলে নন মেমব্রেন আছে না? মেমব্রেনাসগুলো বলেন। ম্যাডাম বলেন আপনি, নন মেমব্রেনাস। নন মেমব্রেনাস যার চারপাশে কোনো মেমব্রেন নাই। বাদই বলেন। রাইবোসোম তো বলছে, এটা বাদ দিয়ে বাদই বলেন। নিউক্লিয়াসের পার্টগুলো কি কি? বলেন স্যার, নিউক্লিয়াসের পার্টগুলো কি কি? নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিয়ার প্রোটোজোম, আর কি? নিউক্লিয়ার প্লাজম, নিউক্লিওপ্লাজম। গুড। ওকে, তাহলে আমাদের নিউক্লিয়াস অলমোস্ট কিন্তু পড়ায় আছে, তাই না? তাহলে নিউক্লিয়াস কি আমরা পারবো না? কোষের কন্ট্রোল সেন্টারকে কি বলে? নিউক্লিয়াসকে। কোষের যে অর্গানেলসটা কোষের যাবতীয় কার্যাবলীগুলোকে নিয়ন্ত্রণ করে তাদেরকে কি বলে? নিউক্লিয়াস বলে, তাকে নিউক্লিয়াস বলে। ঠিক আছে, সাধারণত প্রাণী কোষে কিছু কিছু কোষ বাদ দিয়ে, যেমন স্কেলিটাল কোষে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে, বাট ম্যাক্সিমাম কোষে কি নিউক্লিয়াস কেন্দ্রীয় একটিই থাকবে প্রাণী কোষে। আর উদ্ভিদ কোষে নিউক্লিয়াসটা কি একেবারে কেন্দ্রে থাকে না, প্রান্তের দিকে থাকে, তাই না? এটা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ভিতর একটা পার্থক্য। জি, এইটুকু বুঝি না, মেমব্রেন আর নন মেমব্রেন আছে। মেমব্রেন মানে এটা যার চারপাশে আবরণ দেওয়া আছে, আর নন মেমব্রেনাস মানে এটা যার চারপাশে কোনো আবরণ দেওয়া নাই। যেমন এটা কি মাইক্রোটিউবিউলস, এর চারপাশে আবরণ দেওয়া নাই। সেন্ট্রিওলসের চারপাশে কিরকম আবার আবরণ দেওয়া আছে? যদি আবরণ দেওয়া থাকে এটা হচ্ছে কি মেমব্রেনাস, যদি আবরণ দেওয়া না থাকে মানে, যেমন মাইটোকন্ড্রিয়ার চারপাশে আবরণ দেখলেন না, মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। নিউক্লিয়াসের চারপাশে আবরণ আছে না, এগুলো মেমব্রেনাস। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের চারপাশে আবরণ আছে না, মেমব্রেনাস। তারপর আবার যাদের চারপাশে আবরণ নাই তারা কি নন মেমব্রেনাস। মেমব্রেন মানে উপরের পর্দা, যার চারপাশে উপরের পর্দা আছে সে মেমব্রেনাস, পর্দা না থাকলে নন মেমব্রেনাস। আচ্ছা, আমরা নিউক্লিয়াসের গঠনে যাই। নিউক্লিয়াসের গঠন অলমোস্ট আমরা জানি, তাই না? কিছুক্ষণ আগে বললাম আমরা যে নিউক্লিয়াসটা সাধারণত কি এইভাবে তৈরি হয়, তাই না? মাঝখানে কি একটা অধিক ঘন রিজন থাকে, তারপরে কি থাকে? ক্রোমোজোম থাকে, এরপরে চারদিকে হ্যাঁ ভিতরে সমস্তটা জুড়ে কি ছড়ানো থাকে? সাইটোপ্লাজমের জায়গায় কি থাকবে? এখানে নিউক্লিয়ার প্লাজম। ওকে, তাহলে এখানে আমার যে চিত্রটা আছে এটাকে বলে নিউক্লিয়ার কোর। এই তরলটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম, তাই না? এটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন, এটাকে বলা হয় ক্রোমোজোম, এটাকে বলা হয় নিউক্লিওলাস। এই 5টা উপাদান দিয়ে টোটালকে আমরা বলি নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের গঠন যদি আসে, নিউক্লিয়াসের চিত্র এঁকে এই অংশগুলোর নাম বললে কি হয়ে যাবে, আলাদা করে লেখার কিচ্ছু নাই। ঠিক আছে, এরপর হচ্ছে কাজ। নিউক্লিয়াসের কাজটা একটু লিখে নেন। এখানে টোটাল বিভিন্ন অর্গানেলসের কাজ দেওয়া আছে, ডাইরেক্ট নিউক্লিয়াসের কাজগুলো লিখে নেন। নাম্বার 1 নিউক্লিয়াসের কাজ। নাম্বার 1 এক নাম্বার লেখেন, কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে। প্রথম কাজ, কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে।
লিখছেন? কি লিখলেন প্রথমে? কোষের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করে। এরপরে লেখেন 2 নাম্বার, বংশগতির ধারক এবং বাহক। বংশগতি বা জেনেটিক্সের ধারক এবং বাহক। বংশগতি, হ্যাঁ, বংশগতি ধারক এবং বাহক। ডিএনএ এবং আরএনএ। বংশগতির ধারক বাহক শেষ। বংশগতির ধারক ও বাহকের নাম হচ্ছে ডিএনএ এবং আরএনএ। হ্যাঁ, বংশগতির ধারক এন্ড বাহক। বংশগতির ধারক এবং বাহক ডিএনএ আরএনএ। ডিএনএ মানে হচ্ছে বংশ, আমরা জিন বলি না, যে জেনেটিক তথ্যগুলো সন্তান থেকে বাবার মাধ্যমে আসছে, ডিএনএ এর মাধ্যমে আসতেছে না। তাহলে বংশগতি মানে কি? আমার থেকে আমার পরবর্তী প্রজন্ম। ঠিক আছে, তাহলে বংশগতির ধারক এবং বাহক। আরএনএও ওই বংশগতির ধারক এবং বাহক, ডিএনএও বংশগতির ধারক এবং বাহক। ঠিক আছে, লেখেন বংশগতির ধারক ও বাহক ডিএনএ এবং আরএনএ পরিবহন করে। ডিএনএ ও আরএনএ পরিবহন করে। ক্লিয়ার তো এটা? তারপর লেখেন 3 নাম্বার, কোষ বিভাজনে সাহায্য করে। কোষ বিভাজনে সাহায্য করে। কোষ বিভাজন, কোষ বিভাজনে সাহায্য করে। 4 নাম্বার, প্রোটিন তৈরিতে সাহায্য করে। প্রোটিন তৈরিতে সাহায্য করে। নিউক্লিয়াসের কাজগুলো পারবেন না? সহজ কাজ। এই চারটা মুখস্থ করেন আপাতত। কেন মনে থাকবে না? প্রথমটা তো সবারই মুখস্থ। ঠিক আছে, ভুলেন, ভুলতে ভুলতে শিখবেন। আচ্ছা, পড়লে তো 1 বছর 2 বছর ব্যাপার না, না পড়লে তো সারা জীবন গেলেও হবে না। ওকে, তাহলে আমরা কি বললাম? নিউক্লিয়াস, তাই না? এরপরে আমরা বলবো ডিএনএ আর আরএনএ, তাই না? সিম্পলি ডিএনএ আরএনএ সম্পর্কে কিছু জানলেই হবে। ডিএনএ আরএনএ বিস্তারিত বায়োকেমিস্ট্রির পড়াইটা। নিউক্লিয়াস কি আর আছে? হ্যাঁ, নিউক্লিয়াস কাকে বলে, নিউক্লিয়াসের গঠন কি, নিউক্লিয়াসের কাজ কি, শেষ। এরপর আমরা বলবো ডিএনএ। প্রথমে লেখেন ডিএনএ। লেখেন ডিএনএ বলতে বোঝায়, প্রথমে ডিএনএ এর অ্যাব্রিভিয়েশনটা লেখেন। ডিএনএ বলতে বোঝায় ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, বানানটা কি হবে? ডি, এরপরে ও এক্স ওয়াই, অক্সি, এরপরে আর আই বি ও, রাইবো, নিউক্লিক, এন ইউ সি এল আই সি, নিউক্লিক, এ সি আই ডি, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, বাংলায় কি লেখে? ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আপনার ইচ্ছা। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড সংক্ষেপে কি বলে? ডিএনএ। তারপরে আমরা ডিএনএ এর একটা সাময়িক পরিচয় পেলাম, তাই না? ডিএনএ হলো কি? প্রথমে এইটুকু বলতে হবে, ডিএনএ এর অ্যাব্রিভিয়েশন ধরতে পারে আপনাকে। তাহলে ডিএনএ ফুল মিনিং কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। দেখেন, পৃথিবীতে প্রত্যেকটা প্রাণ, যেখানে প্রাণ শব্দটা আছে, ঠিক আছে, অর্থাৎ জীবন শব্দটা আছে, এই জীবনের সাথে সরাসরি জড়িত অ্যাসিডের নামই হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড ছাড়া পৃথিবীতে কোনো প্রাণী না। ঠিক আছে, প্রাণী তখনই প্রাণী যখন প্রাণীতে কি থাকে? নিউক্লিক অ্যাসিড থাকে। পৃথিবীতে দুইটাই নিউক্লিক অ্যাসিড আছে, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। তার মানে প্রাণী হতে হলে, যদি আপনি প্রাণী হন, আপনার ভিতরে অবশ্যই ডিএনএ অথবা আরএনএ অথবা দুইটাই কি
থাকা লাগবে। নিউক্লিক অ্যাসিড ছাড়া আমরা কেউ কি প্রাণী প্রাণী না। তাহলে প্রাণের মূল বৈশিষ্ট্য কি? নিউক্লিক অ্যাসিড। কয় ধরনের নিউক্লিক অ্যাসিড আছে? দুই ধরনের নিউক্লিক অ্যাসিড আছে। কি কি? ডিএনএ, আরএনএ। ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড। মূল জিনিস নিউক্লিক অ্যাসিড। তাহলে সহজে যদি কেউ জিজ্ঞেস করে প্রাণীর বৈশিষ্ট্য কি, প্রাণের মূল বৈশিষ্ট্যই নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড ছাড়া প্রাণের কোনো বৈশিষ্ট্য কোথাও দেখা যাবে না। পাথরের প্রাণ নাই, কেন নাই? পাথরের কোনো নিউক্লিক অ্যাসিড নাই। ঠিক আছে, উদ্ভিদের প্রাণ আছে, কেন আছে? উদ্ভিদে নিউক্লিক অ্যাসিড আছে। উদ্ভিদে নিউক্লিক অ্যাসিড নাই। উদ্ভিদ কি দিয়ে তৈরি? পাথরের প্রাণ নাই। পাথরের প্রাণ থাকলে তো নিউক্লিক অ্যাসিড পাথর থাকবে। যে বড় হয়, পাথর বড় হয় বিষয়টা আলাদা। সব পাথর কি বড় হয়? সব পাথর বড় হয়? বড় হবে না কেন? একটা জিনিস বুঝেন, পাথরের জন্য কি লাগে? উপাদান লাগে না? পাহাড় বড় হয় না? পাহাড়ের উপাদান লাগে না? মোট কথা পাথরের যে উপাদানগুলো সেগুলো যদি একত্রিত থাকে, একত্রে একটার সাথে একটা জমা হয়ে পাথরের সাইজ বড় হতে পারে না? পারে কি না? আপনি যে একটা পাহাড় ধরতেছেন, ঠিক আছে, ধরেন আমরা একটা টিভি বলতেছি যেখানে 1 ট্রাক বালি ফেলছি, এখানে যদি আরো 10 ট্রাক বালি ফেলি, এটা কি বড় হবে না? ঠিক পাথর যে জায়গায় আছে সেই জায়গায় যদি পাথরের উপাদানগুলো থাকে পরস্পরের সাথে কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে বড় হতে পারে না? বড় হতে পারে। এখন বলেন যে পাথর ফেটে পানি বের হয় কিনা? সব পাথর ফেটে কি পানি বের হয়? ঠিক আছে, এগুলো সব কি ন্যাচারাল জিনিস। পাথর ফেটে ঝর্ণার কোথা থেকে আসে? আর পাথর যেটা বড় হচ্ছে ন্যাচারাল ভাবে। ন্যাচারাল ভাবে বড় হচ্ছে। ঠিক আছে, এর ভিতরে কোনো নিউক্লিক অ্যাসিড নাই। তাহলে তো কি, আপনাকে লাথি দিলে ব্যথা পাইতো, তাই না? লাথি দিলে আপনি ব্যথা পাবেন, সে ব্যথা পাবে না। ঠিক আছে, গাছের পাতা ছিঁড়লে কিন্তু গাছ কষ্ট পায়, তাই না? বৈজ্ঞানিকভাবে এগুলো প্রুফড এখন। কারণ কি, তার একটা সেল আছে, উদ্ভিদ কোষে সেল আছে না? পাথরের কি সেল দিয়ে তৈরি? পাথর ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। সেটা কি একটা উপাদান, এলিমেন্টস। ক্যালসিয়াম একটা উপাদান, কার্বনেট কি একটা উপাদান। এলিমেন্টস দিয়ে কোনো প্রাণী হবে না। প্রাণী হইতে হলে লাগবে কি? নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, যেমন ভাইরাস বলেন, পৃথিবীর সবচেয়ে ছোট প্রাণ। ঠিক আছে, এটা এমন একটা জিনিস, এটা কি এক পাশে আছে জড়বস্তু, এক পাশে আছে কি জীব, মাঝখানে হচ্ছে ভাইরাস। কারণ ভাইরাসই একমাত্র জীব যার ভিতরে জ্বরের বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, ভাইরাস যদি জীবদেহের মধ্যে ঢুকে এটা জীবিত, জীবদেহের বাইরে এটা মৃত, এর মধ্যে জীবনের কোনো বৈশিষ্ট্য নাই। এই ভাইরাসগুলো কি মিনিমাম আরএনএ দিয়ে তৈরি। আমরা আরএনএ ভাইরাস বলি, ডিএনএ ভাইরাস বলি, তাই না? তাহলে শুধু আরএনএ ডিএনএ দিয়েও কি হতে পারে? ভাইরাস হতে পারে। তবে নিউক্লিক অ্যাসিড ছাড়া কোনোভাবেই কি সম্ভব না। প্রাণের মূল বৈশিষ্ট্যই কি? নিউক্লিক অ্যাসিড। কয় ধরনের নিউক্লিক অ্যাসিড? দুই ধরনের। কি কি? ডিএনএ, আরএনএ। ঠিক আছে, ক্লিয়ার তো? স্যার উদ্ভিদেরটা বললেন। উদ্ভিদে অসংখ্য সেল থাকে না? উদ্ভিদ কি দিয়ে তৈরি? সেল দিয়ে। সেলের মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের মধ্যে কি আছে? ডিএনএ আছে। বুঝেন, আম গাছ থেকে কি বেল গাছ ধরে? আম গাছ থেকে কেন আম গাছ হয়? কারণ ভিতরে ওইটারই দিয়ে ক্লোরোফিল দিয়ে তো খাদ্য তৈরি করে সে। ঠিক আছে, কিন্তু আম গাছ থেকে বেল গাছ হয়? এখন বলতে পারেন, এখন আম গাছ থেকে বেল গাছও হয়, আম গাছ থেকে তাল গাছও হয়। স্যার এক গাছে তো স্যার দুই গাছ আছে। কি করে হয়? এটা কি বাই জেনেটিক বিচি থেকে হয়? না না কলমের হয়। কলমের মাধ্যমে করলেন। এইটা একটা ডাল কি করলেন, আমার সাথে এখানে একটা ডাল আপনি লাগাই দিচ্ছেন, এই ডাল বড় হবে, এটা বেল গাছের ডাল। পুষ্টিটা আম গাছ থেকে নিবে, ডালটা কি বেল গাছের। এই গাছের থেকে বেল ধরবে, বেলের বীজ করলে বেলই হবে, আম হবে না। তাই না? আমের বীজ করলে কি আমই হবে, বেল হবে না। তাহলে তো ক্রোমোজোমাল কি, এই যে একটা পড়বেন কিছুক্ষণের মধ্যে, ডিএনএ পড়তেছেন না, এটা একটা নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, ওকে। তাহলে আমরা নিউক্লিক অ্যাসিডে আসছি। নিউক্লিক অ্যাসিডকে আমরা কি বলছি? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এটা একটা। তাহলে এটা পরে আমরা ডিএনএ কি বলতে কি বোঝা? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এরপরে লেখেন, লেখেন আপনাদের বই দেওয়া আছে, একটু বই থেকে দেখেও লিখে নেন, লিখে আলাদা করে রাখেন, কারণ আমরা এটা আলাদা একটু অ্যাড দিব। লেখেন ডিএনএ হলো বংশগতি রাসায়নিক ভিত্তি। ডিএনএ হলো বংশগতির রাসায়নিক ভিত্তি। বংশগতি মানে কি? জেনেটিক্স। সর্বপ্রথম এই বংশগতিবিদ্যার জনক কে? ভিত্তি। রাসায়নিক কি ভিত্তি, ভিত্তি। বেসমেন্ট। বংশগতি রাসায়নিক ক্রিয়াকে জনক কে? না না, বংশগতির জনক কে? এই যে জেনেটিক্সের জনক কে? কেউ নাম শোনেন না কখনো? শুনছি। হ্যাঁ রে। কে? বক্সিং দিব ধরে। গ্রেগর জোহান ম্যান্ডেল। দেখো, জোহান ম্যান্ডেল।
ঠিক আছে? বংশগতি, আপনি মটরশুটির কথা বুঝেন না? মটরশুটি দিয়ে পরীক্ষা করছে, উনি কি ছিলেন? একজন খ্রিস্টান পাদ্রী। ওনার চার্জে উনি কি করে? মটরশুটিতে পরীক্ষা করছে। মটরশুটির ভিতরে কি বিভিন্ন লম্বা মটরশুটি, মানে খাটো মটরশুটি পড়েন নাই আপনারা, বুঝা গেছে? তাহলে পরিচিত না আসে নাই বিজ্ঞান বই পড়েন নাই কখনো? সায়েন্স না এই যে আরেকটা বিষয়, সায়েন্স আর কমার্স কি? বিজ্ঞান বই তো সবার জন্য। আমি কি বলছি যে আপনি বায়োলজি পড়ছেন? স্যার এই যে থাকতে এখন মনে আছে স্যার কত বছর আগে পড়ার মতন পড়লে ঠিক মনে থাকবে আচ্ছা, সমস্যা নাই। না ম্যাডাম তো এইটা পড়ছে, এরপরে আর কোনোদিন পড়ে না। স্যার যেমন ফাইভের মানে কয়েকটা প্রশ্ন আছে মানে হাতে ধরা দিলে কি বেশি মনে থাকে না আচ্ছা দেখেন, আমরা পড়ার মতো পড়ছি শুধুমাত্র স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ, আর কিছুই পড়ার মতো পড়ি নাই, তাই না? সেই জন্য স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ এখনো মনে আছে, আর বাকি সব ভুলে গেছে, তাই না? স্বরবর্ণ মনে নাই? ও কিভাবে লিখেন, কিভাবে আপনি এইখানে কতবার লিখছেন? স্বরে স্বরে আর রস্বই দীর্ঘই, এগুলো ছাড়া আমরা কিছু লিখতে পারি? আপনি যখন ওনার নামটা একটু লিখে দেন কি ওইটা লাগবে না আপনার। আচ্ছা তাহলে দেখেন, ডিএনএ হলো বংশগতির রাসায়নিক ভিত্তি। ডিএনএ হলো ক্রোমোজোমে অবস্থিত, অথবা এটি ক্রোমোজোমে অবস্থিত। ক্রোমোজোম মানে তো আমরা বুঝি এখন, হ্যাঁ, ক্রোমোজোমে অবস্থিত এক ধরনের নিউক্লিক অ্যাসিড। এটি ক্রোমোজোমে অবস্থিত এক ধরনের নিউক্লিক অ্যাসিড যা বংশগতির মূল বৈশিষ্ট্য ধারণ করে। 36 মিনিটের মতো। ওকে, সমস্যা নেই। দেখেন, আচ্ছা লেখেন, জিনগুলো আরএনএর মাধ্যমে প্রোটিন তৈরিকে নিয়ন্ত্রণ করে। আরএনএর মাধ্যমে প্রোটিন তৈরি নিয়ন্ত্রণ করে। জিনগুলো আরএনএর মাধ্যমে প্রোটিন তৈরি নিয়ন্ত্রণ করে। তৈরি নিয়ন্ত্রণ করে। ডিএনএর কাজ লেখেন দ্রুত। হ্যাঁ, ডিএনএর কাজ লেখেন। 1 নম্বর লেখেন, কোষ বিভাজনে সাহায্য করে। এতক্ষণ আমরা শুধু ডিএনএ সম্পর্কে প্রাইমারিলি পড়লাম। কোষ বিভাজনে সাহায্য করে। 2 নম্বর লেখেন, প্রোটিন তৈরিতে সাহায্য করে। শেষ। কোষ বিভাজনে সাহায্য করে, আরেকটা হচ্ছে প্রোটিন তৈরিতে সাহায্য করে। ডিএনএ কোষ বিভাজনে সাহায্য করে, আরেকটা হচ্ছে প্রোটিন তৈরিতে সাহায্য করে। ওকে, জিনগুলো আরএনএ এর মাধ্যমে এখনো ওইটা করে হ্যাঁ, এরপরে কাজ। কিসে? ডিএনএ চেঞ্জই করে, জিন চেঞ্জ করে। আমরা বলি না জিন চেঞ্জ করতেছে, ঠিক আছে? লম্বা হওয়ার জিন যোগ করতেছে, খাটো হওয়ার জিন যোগ করতেছে, এই জিনগুলো চেঞ্জ করতেছে ডিএনএর ভিতরে, বুঝছেন? জেনেটিক্স গঠন চেঞ্জ করতেছে। ওকে, নেক্সট ওয়ান আসেন, আরএনএ। আচ্ছা, আমরা 3টা সংজ্ঞা আগে পড়ে নিই। সংজ্ঞাগুলো হচ্ছে, একটা হচ্ছে রেপ্লিকেশন, ঠিক আছে? একটা হচ্ছে ট্রান্সক্রিপশন, আরেকটা হচ্ছে কি ট্রান্সলোকেশন, ঠিক আছে? 1 নম্বর হচ্ছে রেপ্লিকেশন, 2 নম্বর হচ্ছে ট্রান্সক্রিপশন, 3 নম্বর হচ্ছে ট্রান্সলোকেশন। এই সংজ্ঞা দিনটা আমরা পড়বো এখন। এটা ডিএনএ এর সাথে জড়িত সংজ্ঞা। ডিএনএ কাজ শেষ ডিএনএ কাজ শেষ। হ্যাঁ, ট্রান্সলোকেশন। আচ্ছা দেখেন, আমাদের ডিএনএ গুলো সাধারণত কি হয়? ডাবল হেলিক্স হয়, তাই না? 2টা রশি দিয়ে এরকম করে কি ডিএনএ গুলো হয়ে থাকে, তাই না? তাহলে আমাদের শরীরে কখনো কখনো সরাসরি ডিএনএ থেকে কি তৈরি হতে পারে? একটা ডিএনএ কপি হয়ে কি আরেকটা ডিএনএ তে রূপান্তরিত হতে পারে। তাহলে ডিএনএ থেকে ডিএনএ, তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে ডিএনএ থেকে কি তৈরি হয়? ডিএনএ টু ডিএনএ তৈরি হয়, তাকে কি বলে? রেপ্লিকেশন। তাহলে রেপ্লিকেশন যদি আমি বুঝি, কি হবে? ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়া, মানে ডিএনএ কপি হওয়ার প্রক্রিয়াটাই হচ্ছে কি? রেপ্লিকেশন। ওকে, তাহলে আমি যদি জিজ্ঞেস করি যে রেপ্লিকেশন কাকে বলে, আপনি কি বলবেন? ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলে?
রেপ্লিকেশন বলে। এখন চিন্তা করেন ডিএনএ এর এই অংশটা, ঠিক আছে, ডিএনএ এর যে কোনো একটা অংশ, ঠিক আছে, এটাতে কি ডিএনএ এর যে কোনো এইখান থেকে এতটুকু এইটুকু অংশ যদি কপি হয়ে আসে, তাহলে এটা ডিএনএ এর একটা অংশ ফটোকপি হচ্ছে। এইখানে প্রোটিন তৈরির বিভিন্ন কি সিকোয়েন্স থাকে, প্রোটিন তৈরিতে অ্যামাইনো অ্যাসিডে কি সিকোয়েন্স ব্যবহার করা হবে ওই সিকোয়েন্সটা থাকে। তাহলে ডিএনএ এটা হচ্ছে কি সেই কপিটা। তাহলে ডিএনএ থেকে যখন একটা অংশ ফটোকপি হয়, পুরো ডিএনএ না কিন্তু ডিএনএ এর একটা পার্ট এখান থেকে হতে পারে, এখান থেকে এইটা ফটোকপি হলো, এখান থেকে কি এইটা ফটোকপি হলো, ঠিক আছে। যদি ডিএনএ এর কোনো অংশ কি হয় এইভাবে কপি হয়, ডিএনএ এর কোনো তথ্য যদি এইভাবে কপি হয়, এই কপিটাকে এই পেজটাকে বলা হয় কি ট্রান্সক্রিপশন। তাহলে এই কপিটার নামই হচ্ছে কি আরএনএ। কি নাম? ডিএনএ থেকে যে অংশটা কপি হচ্ছে, তার মানে ডিএনএ একটা পুরো বই, বুঝেন, ডিএনএ একটা পুরো বই, এটার কয়েকটা আরএনএ হচ্ছে এক একটা পেজ। হ্যাঁ, আরএনএ হচ্ছে এক একটা পেজ। তাহলে পুরো বই থেকে একটা পেজ কপি হলো, এই কপিটার নাম কি হবে? আরএনএ। তাহলে লেখেন ডিএনএ থেকে ডিএনএ টু আরএনএ। তাহলে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় যে প্রক্রিয়ার মাধ্যমে, সেই প্রক্রিয়াকে কি বলা হয়? ট্রান্সক্রিপশন বলা হয়। ঠিক আছে, আপনি সবসময় মনে রাখবেন যে ডিএনএ হলো একটা বই, এই বইয়ে হাজার হাজার ইনফরমেশন আছে, এই বইয়ের একটা পেজ হচ্ছে কি আরএনএ। ওকে, এখন চিন্তা করেন এই যে আরএনএটা তৈরি হলো, এই আরএনএটা দিয়ে কি তৈরি হবে? আরএনএটা আসবে এখান থেকে একটা সিকোয়েন্স নিয়ে, কোথায়? রাইবোজোমে। রাইবোজোমে আরএনএ সিকোয়েন্সটা দেখে প্রোটিন তৈরি করবে, ঠিক আছে। তাহলে আরএনএ